Through characters such as Sethe, Baby Suggs, and Denver, Morrison examines the sacrifices, suffering, and resilience associated with motherhood. রেজিলিয়েন্স মানে কি? স্যার, কোনো একটা জিনিসকে আমি যে রেজিস্ট করতে পারছি, দ্যাট ইজ রেজিলিয়েন্স। হ্যাঁ, রেজিস্ট করতে পারার যে উইলটা, মানে যেটাকে হিন্দিতে বলে জুঝারু হোনা, মানে যে লড়তে পারে, যে রেজিস্ট করতে পারে বা রেজিস্ট করার ক্ষমতাটা যাদের আছে, যার আছে তাকে, সেটাকে বলা হচ্ছে রেজিলিয়েন্স। তো আচ্ছা। এইখানে মেনলি মাদার আর ডটার বা মাদার আর তার চিলড্রেনদের এই ব্যাপারটাকে দেখানো হয়েছে, এবং তার সাথে একটা প্যারালাল জিনিস চলছে, সেটা হচ্ছে স্লেভারি। আমরা আগের দিনই দেখেছিলাম ওই যে বেবির যে ঘোস্টটা, সেথ নিজের মেয়েকে মেরে ফেলেছিল যাতে সে স্লেভ তাকে না হয়ে যেতে হয়। তো দ্যাট ওয়াজ দ্য মোস্ট পাইগনেন্ট এক্সাম্পল অফ এ মাদার্স লাভ টুয়ার্ডস হার ডটার, ওয়ার দ্য মাদার ইজ রেডি টু টেক হার লাইফ ইন অর্ডার টু বাই ফ্রিডম ফর হার। মানে নিজের মেয়েকে মেরে দিয়ে তাকে স্বাধীন করে দেওয়ার চেষ্টাটা বা স্বাধীন করে দেওয়াটা is one of the supreme examples, one of the best examples of a mother's love. তাই জন্য এই motherhood, theme of motherhood is very important theme in the novel. Next paragraph. হ্যাঁ স্যার। Sethe's relationship with her children is shaped by her experiences of slavery. As an enslaved woman, she lives in constant fear that her children might be taken away from her. This fear reflects the historical reality of slavery, where families were frequently separated. Baby Suggs explained this painful reality when she remembers losing her children one by one. My firstborn, ... 8 children, and that's all I remember. Page 7. Her memory shows how slavery destroys maternal relationships and leaves lasting emotional scars. তো সেথের যে রিলেশনশিপটা তার চিলড্রেনদের সাথে, সেটা কিন্তু গড়ে উঠেছে স্লেভারির চারিপাশে। মানে স্লেভারির যে ন্যারেটিভটা বা স্লেভারির যে এক্সপিরিয়েন্সটা, সেইটার আশেপাশে বা সেইটার সঙ্গে জড়িত এক্সপিরিয়েন্সটা গড়ে উঠেছে। ও যখন এনস্লেভড ছিল তখন সে সবসময় ভয় পেত যে ওর বাচ্চাদেরকে ওর থেকে কেড়ে নেওয়া হবে, কারণ আমরা আগের আনসারেই এটা দেখলাম বা নভেলের মধ্যেও আমরা এটা দেখব যে বাচ্চাদেরকে ওই কোনো ফার্নিচার, কোনো আসবাবপত্রের মতন কেনা বেচা এরকম হতো আর কি এক সময়, মানে ওই সময়ে আর কি। তো সেইটাকে সেথ ভয় পেত। আর এটা একটা সত্যিও, মানে এটা হিস্টোরিক্যাল রিয়ালিটিও, যে বেশিরভাগ সময় দেখা গেছে যে ফ্যামিলিগুলোকে আলাদা করে দেওয়া। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই বাগবাজারে একটা মেলা বসে, ওইখানে কুকুরের ছানা, বেড়াল ছানা, পাখির বাচ্চা, এইসবগুলো সব বিক্রি হয়। তো এই ছানাগুলোকে তাদের মায়ের কাছ থেকেই নিয়ে এসে বিক্রি করা হয় ডেফিনেটলি। তো সেরকমই মানুষের বাচ্চাগুলোকেও ওরকমভাবে একসময়, মানে যখন স্লেভারি চলতো আর কি আমেরিকাতে, সেরকমভাবে করা হতো। তো বেবি সাগসের এইটুকু মনে আছে যে সে তার বাচ্চাগুলোকে হারিয়েছিল এবং 8টা ওর বাচ্চা ছিল, এইটুকুই ওর মনে আছে। আর স্লেভারিকে এখানে অপোজিট টু ম্যাটার্নাল ইনস্টিংক্টস বা ম্যাটার্নাল লাভকে প্রোটাগনিস্ট হিসেবে দেখানো হচ্ছে, আর স্লেভারিকে অ্যান্টাগনিস্ট হিসেবে, যে কীভাবে স্লেভারির জন্য ম্যাটার্নাল যে লাভ বা ম্যাটার্নাল যে ফিলিংসগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ওকে, কন্টিনিউ। Sethe's love for her children is intense and protective. One of the most important moments in the novel occurs when she describes her determination to bring milk to her baby daughter during her escape from slavery. She explains that no one else
would care for her child as she could. All I knew, I had to get any milk to my baby girl. Nobody was going to nurse her like me. Page 21. This statement reveals the powerful instinct of maternal care that motivates her actions. হুম। তো এক্সাম্পল কি আছে আমরা দেখতে পাচ্ছি নভেলটার থেকে, যে একবার ওই সেথ দুধ নিয়ে যেতে চাইছে, দুধ খাওয়াতে চাইছে নিজের বাচ্চাকে, যেটা মানে একটা খুব this is a very instinctual, or this is a very perennial or very old example. ওল্ড এক্সাম্পল, আর এটাকে আর্কিটাইপস বলে এই ধরনের জিনিসগুলোকে। এই কথাটাকে লিখে নাও, আর্কিটাইপস। আমি মেসেজেও লিখে দিচ্ছি চ্যাট বক্সে, ARCHEARCHETYPES, archetypes. Archetypes means a particular symbol or a motif, an image that is repeated again and again throughout ages in various kinds of literature or painting or cultural artifacts, whatever. তোমরা নাইটিঙ্গেল যেমন পড়েছো হয়তো, ওড টু নাইটিঙ্গেল কিডসের, ওইখানে নাইটিঙ্গেল বার্ডের যে সিম্বলটা, সেখানে কিডস বলছে না যে এই নাইটিঙ্গেলটাই রাজা উজির যখন ছিল ওই সময়, রাজাদের আমলের সময় ওই স্যার নেই নাইটিঙ্গেল। আমাদের, মানে আমাদের হয়নি, অন্য কোনো এক্সাম্পল এক্সপ্লেন করবেন? আচ্ছা, তোমাদের এটা নেই। আহ, যেটা অনেকবার অনেকগুলো টেক্সটে এসছে সেরকম কিছু। তোমাদের মহেশ ছিল, ড্রাউট, ড্রাউট বলে শর্ট স্টোরিটা কোনো সময় ছিল? না, ওটা তো 7th সেমিস্টারে আছে। বা ওটার ব্যাপারে তুমি পড়েছো, জানো? স্যার 6 সেমিস্টারই পাচ্ছি না, 7th কি পড়বো? মানে না হয়নি জেনারেলি। সো এক মিনিট, এক মিনিট হোল্ড করো। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, সো আগে আর্কিটাইপাল প্যাটার্নস বা আর্কিটাইপসগুলো কি সেটা আগে বলি। যে এমন একটা সিম্বল, যেমন ধরো ডেঞ্জারের যে সিম্বলটা হয় না, একটা খুলি থাকে, দুটো এরকম হাড্ডি থাকে, হোয়াট ডাজ দ্যাট সিম্বলাইজ? ইট সিম্বলাইজেস ডেঞ্জার। তুমি যে দেশেই যাও না কেন, সারা বিশ্বে যেখানে এই ডেঞ্জারের ব্যাপারটা আছে, সেখানে কিন্তু এই সিম্বলটা থাকলে আমরা সেই ভাষাটা জানি আর না জানি, আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে ডেঞ্জার আছে। সো ইটস অ্যান আর্কিটাইপাল সিম্বল অফ ডেঞ্জার। তো সেরকমই মিল্ক, মিল্ক ইজ দ্য সিম্বল অফ দ্য মাদার, মিল্ক ইজ দ্য সিম্বল অফ ম্যাটার্নিটি, ম্যাটার্নাল ইনস্টিংক্টস, মাদারহুড। তো এই যে সিম্বলটা, এটা এখানেও ব্যবহার করা হচ্ছে। এবং ও এইটা কথাটা বলছে পেজ নাম্বার 21-এ, যে আমার বাচ্চার কাছে আমাকে মিল্কটা নিয়ে যেতে হতো, আর আমি যেভাবে আমার বাচ্চার কেয়ার করব আর অন্য কেউ সেভাবে কেয়ার করবে না, সেইটা বলছিল। তো দিস ইজ হোয়াট মোটিভেটস সেথ। দিস ইজ দিস ইজ আ দিস ইজ আ ফোর্স দ্যাট মুভস দ্য ক্যারেক্টার্স অফ দ্য নভেল। কারণ বেবি সাগসও মানে চাইছে যে ওই পল ডির সাথে একটা রিলেশনশিপে যেতে, এবং
মাদার হতে এবং ম্যাটার্নাল ইনস্টিংক্টস বা মাদারহুডের যে ব্যাপারটা সেটা ওরও আসবে, অ্যান্ড উই উইল সি হাউ ইট কামস। ওকে, কন্টিনিউ। Just a second. হুম Motherhood in the novel is also associated with her sacrifice. Sete endures physical pain and humiliation in order to protect her children. Even after she escapes slavery, she continues to struggle to provide a safe environment for her daughter Denver. তো স্যাক্রিফাইসের সাথেও অ্যাসোসিয়েটেড মাদারহুড, আগেন অ্যানাদার ভেরি কমন আইডিয়া, অ্যানাদার ভেরি কমন ডিসকাশন, যে মাদার যে হয় সে বিভিন্নভাবে স্যাক্রিফাইস করে, আর সেথও এরকম ফিজিক্যাল পেইন, হিউমিলিয়েশন সব কিছু এন্ডিওর করছে জাস্ট টু প্রোটেক্ট হার চিলড্রেন। আর স্লেভারি থেকে পালিয়ে যাওয়ার পরেও, স্লেভারি থেকে বাঁচার পরেও ওদের কিন্তু এই যে স্ট্রাগলটা সেটা কন্টিনিউ হয়েছে। উই হ্যাভ টু কম্পেয়ার this situation with the birth of a newborn. Birth of a newborn, যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন মানে আগেকার সময় তো আরও বেশি, এখনও তাই, একটা মায়ের বলা হয় পুনর্জন্ম হচ্ছে। With the birth of the child, it often happened earlier that the mother died because of various complications. ইনফেকশন হয়ে গেল, পেন অনেক বেশি হলো, ইন্টারনাল ব্লিডিং হলো, অনেক রকমের মেডিকেল কন্ডিশনসের জন্য দেখা গেছে যে মায়েরা মারাও যেত বাচ্চা হওয়ার সময়। সো পুনর্জীবনটা এই সো কল্ড স্লেভসরা, এই সো কল্ড এই আফ্রিকান আমেরিকানসরা তখন পাচ্ছে যখন তারা স্লেভারি থেকে এসকেপ করছে, যখন তারা স্লেভ ওনারদের কাছ থেকে এসকেপ করছে, তখনও ওরা একটা নতুন জীবন পাচ্ছে। এই কম্প্যারিজনটা তুমি করবে, you will introduce this comparison in the answer if it is not there, because one of the parallel narratives along with motherhood, one of the parallel themes along with motherhood is that of slavery. তো স্লেভারি থেকে বেঁচে গিয়েও কিন্তু, দাঁড়া আমি বলে নিই, স্লেভারি থেকে বেঁচে গিয়েও কিন্তু সেথ এবং সেথের চিলড্রেনদের রেহাই হয়নি। ঠিক যেমন মায়ের বাচ্চার জন্ম হওয়ার পরে মায়ের আসল কাজ শুরু হয়, বাচ্চাটাকে জন্ম দিয়ে দিলেই যে সব কাজ হয়ে গেল তা নয়, বাচ্চাটাকে দেখাশোনা করতে হয়। সো স্লেভারি ফ্রিডম ক্যান বি আন্ডারস্টুড ইন দিস কনটেক্সট, অ্যান্ড স্লেভারি থেকে ফ্রিডম পেয়ে যাওয়ার পরে যেটা করতে হচ্ছে সেইটাই হচ্ছে আসল কাজ বলা যেতে পারে। ওকে, হ্যাঁ বলো এবার। স্যার, ওখানে যে ট্রমা, মানে স্লেভারির এসকেপ করে যাওয়ার পরও যে ট্রমাটা, তো সেটা তো অনেকটা এফেক্ট হচ্ছে না, মানে হচ্ছে যে সেতে আর তার মেয়ের লাইফে, ডেনভারের লাইফে। তো স্যার এই যে যদি ট্রমাটাকে সেন্ট্রাল পয়েন্টে রেখে যদি ডাইরেক্ট স্টুডেন্ট সি থেকে যদি মরিয়াস ক্যারেক্টারকে করি, যে she tried up to her last breath, like her last breath, to stop Bartley from going to the fair, but the tragedy struck, মানে ultimately, and she saw the vision যে ওর মানে ওনার ছোট ছেলে একটা একটা লাল পনির উপরে যাচ্ছে, so that is a woman. তো মানে আলটিমেটলি যখন বার্টলে এবং সমস্ত মেল মেম্বার্সদের যখন ডেথ হয়ে গেছিল, দেন শি আগেন লেড নিউ লাইফ। লাস্টের দিকে ওনার যে প্রোক্লেমেশনটা, যে আর আমার হচ্ছে যে মানে আর আমার সত্যি করা বলতে গেলে চিন্তা করার কেউ নেই, কারণ আমি আর আমার বাড়িতে যে হচ্ছে যে দুটো যে আছে মেয়ে, ওয়ান ইজ ক্যাথরিন, আনাদার ইজ নোরা, মানে একটা যে মেল, যে না আমার বাড়িতে মেল সদস্য নেই, তো আমার আর কোনো টেনশনও নেই, মানে ওই যে লাস্টের দিকে যে ইভলভমেন্টটা, তো সেটার সাথে কম্পেয়ার করতে পারি কি? হ্যাঁ, ডেফিনেটলি। মানে সেথ যে তার মেয়েকে মেরে ফেললো এইটা এনশিওর করার জন্য যে যাতে তার ব্যাপারে ওকে এটা না চিন্তা করতে হয় যে সে তাকে স্লেভ হয়ে যেতে হবে। দ্যাটস আ ভেরি পার্টিনেন্ট কম্প্যারিজন, ভেরি গুড। আর এই ব্যাপারটাও তুমি, হ্যাঁ এই ব্যাপারটাও তুমি বলো, এই যে থিম অফ মাদারহুড, যে মানে ইস্যুটা, যে বার্থ অফ এ নিউ লাইফ, যেমন স্লেভারি থেকে বেঁচে গেলে, স্লেভারি থেকে পালিয়ে গেলে একটা নতুন লাইফ শুরু হচ্ছে, তেমনি বার্থ অফ এ নিউ, মানে নিউ বর্ন,
যখন কোনো একটা যখন কোনো প্রথমবার কেউ জন্মগ্রহণ করছে তখন হুম সে বেঁচে গেল, ঠিক আছে, সে বেরিয়ে এলো, সে জন্মগ্রহণ করলো, ঠিক আছে, কিন্তু তার কিন্তু ডেঞ্জার্সটা শেষ হয় না, বরঞ্চ সেইখান থেকে শুরু হয়। হুম ঠিক আছে, ওকে, কন্টিনিউ। um কোথায় গেল? আই থিঙ্ক হ্যাঁ ডেনভার্স। হ্যাঁ হ্যাঁ আহ, Denver's relationship with her mother further develops the theme of motherhood. Although she sometimes feels lonely and frustrated, she still depends on Sete for emotional security. Her isolation reflects the lasting consequences of slavery on family relationships. হুম। তো বিভিন্ন ক্যারেক্টারদের সাথে মাদারহুডের কি সম্পর্ক, থিম অফ মাদারহুডটা কিভাবে প্লে আউট করছে তাদের সাথে, সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ডেনভারের সাথে ওর মাদারের যে রিলেশনশিপ সেইটা এখানে রয়েছে, যে কোনো কোনো সময় সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, লোনলি হয়ে যায়, আবার কোনো কোনো সময় সে সেতের ওপর ডিপেন্ড করে। ওই কথাটা বলছে নভেলের মধ্যে যে ওকে কেন মিশতে দেওয়া হয় না, বা ও মিশতে চায় ওই অন্য যে লোকজন আছে, যারা মানে ওই কমিউনিটিতে থাকে, বা হোয়াইট পিপলদের সাথে ওকে মিশতে দিতে চায় না লোকজন। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, জাস্ট একবার আপনাকে একটু ইয়ে করলাম, আটকালাম। মানে এখানে যদি স্যার একটু অন্য টপিক যদি মানে অন্য টাইপ মানে ওটার সাথেই রিলেটেড, মানে স্যার আমার হচ্ছে যে বাবা মাদেরকে দেখেছি, মানে এই যে ভোট টোট আসলে বা এসব কিছু যখন কোন একটা ওই হামলা দাঙ্গামা হওয়ার ইচ্ছে থাকে, কোনো জায়গায় যদি চাই মানে না বাবা এখান থেকে বেরিয়ে আসছে একটু ঘুরে আসছে বোনদের সাথে, তো হি ডাইরেক্টলি সেজ যে নো, আগে সবকিছু মিটে যাক হচ্ছে যে তারপর। বাট মানে হচ্ছে যে বাবা যখন ভাবছে যে যখন কংগ্রেস ছিল বা তার আগে যারা ছিল সেসব জিনিসগুলো, বাট মানে ওই যে স্যার ওই যে ভয়টা, ওই যে ছোটবেলায় যে জিনিসগুলো হয়ে গেছে, বাবা ভাবছে যে সেই ভয়টা হয়তো আমারও কিছু ক্ষতি করতে পারে। তো এই যে স্যার একটার পর একটা জিনিস যে মানে হয়ে যাচ্ছে, মানে এই ভোটটা আসলেই বাবার সেসব মানে পাস্ট ট্রমেটিক মেমোরিজ গুলো মনে পড়ে। তো সেই জন্য আমাকে সেটাতে মানে কি বলবো, আই বাধা গেট দেয়। ইনভলভ। হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট ওই ব্যাপারটাই যে হয়তো যে সেটের যে ট্রমাটিক মেমোরিজ গুলো আছে, যে কেন কি যেহেতু ও তো মেয়ের মানে শি নোজ দ্য ওয়ার্ল্ড অফকোর্স বেটার দ্যান হার ডটার, so she's trying to block her and protect her from all the possible means which could hurt her daughter for the slightest. মানে সে হয়তো হয়তো she knows that this man is good enough for her or for good, or হয়তো পল্লীর সাথে রিলেশনশিপটায় গেলে she will get emotional মানে security, but still যদি একটা বাই ফ্ল থাকে, মেবি ইফ সি মানে যদি পল্লী আবার যদি মানে মানে রেগে গিয়ে বা যেরকম মেল ইগোতে গিয়ে যদি সেরকম অত্যাচার করে, মানে তখন কি হবে? শুড শি tries not to be dependent to she tries not to be dependent to anyone. Am I going right, sir? Am I going it correct? ইয়েস, এক্স্যাক্টলি। কিন্তু সেটার থেকে কি হচ্ছে, ডেনভারের আইসোলেশনটা বেড়ে যাচ্ছে, ডেনভার মিশতে পারছে না, বা ডেনভারের সাথে ডেনভারের মনে হচ্ছে যে ওর মা ওকে সবসময় আটকায়, ওর মা ওকে সবসময় মানে কন্ট্রোল করার চেষ্টা করে, এরকম একটা ওর মনে হচ্ছে আর কি। সো অ্যান্ড যেখানে বেবি সাগসের মানে সেথের যে মাদারহুডটা, সেটা হচ্ছে প্রোটেক্টিভ, রিয়েল ডেঞ্জার্সদের থেকে প্রোটেক্ট করা বা রিয়েল সিচুয়েশনসের মধ্যে। কিন্তু ডেনভারের ব্যাপারটা হচ্ছে যে সিচুয়েশনটা অতটা রিয়েল নেই, আর কেউ আসবে না ওদেরকে নিয়ে যেতে, বা আর কোনো হোয়াইট পিপল ওদের ওপর ওইভাবে অত্যাচার করবে না, কিন্তু বা অন্য কোনো ব্ল্যাক পারসন ওকে প্রেগনেন্ট করে ছেড়ে চলে যাবে না, কিন্তু ওর মানে ওই ওভার প্রোটেকশনটা হয়ে গেছে। তো জেনারেশনাল মাদারহুড, যেটা তুমিও বললে যে ওয়ার্ল্ডটাকে বেশি দেখেছে, কিন্তু ওয়ার্ল্ডটাকে ট্রাস্ট করতে আর পারছে না, সেটার জন্য কিন্তু সমস্যাটা ইয়েরই হচ্ছে, মানে ডেনভারের হচ্ছে For the child. ফর দ্য হ্যাঁ চাইল্ড, হ্যাঁ, রাইট। আবার সেটার একটা উল্টো রিফ্লেকশন হচ্ছে ওই বেবির ঘোস্টটা, একদিকে মা টেরারাইজ করে রেখেছে বাচ্চাকে, আবার আর একদিকে বাচ্চা টেরারাইজ করে রেখেছে মাকে। So it's a kind of a cyclic, circular thing that is going on. Okay, continue. হ্যাঁ স্যার,
Thus, Toni Morrison presents motherhood as both a source of strength and a source of suffering. The love between mothers and children becomes a powerful force of resistance against the dehumanizing effects of slavery. In conclusion, Beloved portrays motherhood as complex and deeply emotional experience shaped by the brutal realities of slavery. Through the experiences of Sethe and Baby Suggs, Toni Morrison demonstrates how maternal love can survive even in the most oppressive circumstances. হ্যাঁ, তবে এইখানটায় তো বোঝানোর আর কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে ওই বিলাভেডের যে ব্যাপারটা, মানে বিলাভেড যেভাবে এলো, যেভাবে ওকে সেট ওকে মানে ইয়ে করে নিচ্ছে, নিজের আহ, ভালোবাসা দিচ্ছে, বা বিলাভেড ইজ কাইন্ড অফ আ সুপার ন্যাচারাল এন্ট্রি। তো এই সুপার ন্যাচারাল অ্যাঙ্গেল অফ মাদারহুড, ওটাও কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে, একটা প্যারাগ্রাফ হলেও ওটা উই উইল হ্যাভ টু টক অ্যাবাউট ইট। যে বিলাভেড কিভাবে আসলো, বিলাভেড এসে দেখা যাচ্ছে যে বিলাভেড মানে আগে খুব উইক ছিল, তারপরে আস্তে আস্তে ও শক্তিশালী হতে লাগলো, আর সেথ, বেবি সাগস, এদের যে শক্তিটা, বা এরা দুর্বল হতে লাগলো। তো প্যারাসাইটিক চাইল্ডহুড বা মানে প্যারাসাইটিক মাদারহুড, এই ব্যাপারটাও কিন্তু এইখানে আছে, ঠিক আছে? যে কিভাবে বেবিরা মানে মাদারদেরকে উইক করে দিতে পারে, বা এই ক্ষেত্রে করে দিচ্ছে আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ মিথ, ফোকলোর অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্টস ইন বিলাভেড। বিলাভেডের ক্যারেক্টারের ব্যাপারে এখানে আলোচনা হবে। সো Toni Morrison's Beloved incorporates myth, folklore, and supernatural elements to explore the psychological and cultural legacy of slavery. Sir, should I হ্যাঁ, read? না It's না, no ঠিক আছে, problem. আমি পড়ছি, তুমি একটা পড়লে আমি একটা পড়ছি। টনি মরিসন্স, তো এই ন্যারেটিভটার মধ্যে, যেটা অ্যাকচুয়ালি একটা স্লেভ ন্যারেটিভ, আমি তোমাদেরকে বলেছিলাম যে সিনার্স বলে একটা মুভি আছে, ওটা পারলে দেখো। it is a very supernatural way of telling a narrative about racism, about slavery. Sir, Hmm. sir, এটা কি 2 ঘন্টা 17 মিনিটের? And it is, the year is I of think so. 2025. Yes, 2025, yes. আচ্ছা, তারপরে আমি আরও কয়েকটা মুভির কথা বলেছিলাম, হেল্পটা অনেক পুরনো, আই থিঙ্ক ইউ ক্যান গেট ইট ইভেন ইন ইউটিউব, বাট আই এম নট শিওর। তারপরে জ্যাঙ্গো আনচেইনড, মানে জ্যাঙ্গো আনচেইনড ইজ আ ভেরি কমার্শিয়াল, ভেরি বলিউড স্টাইল মুভি। হ্যাঁ, একটুখানি স্পেলিংটা হচ্ছে যে একটুখানি চ্যাট বক্সে লিখে দিন, তাহলে হ্যাঁ, সার্চ করতে পারি আর কি গুগলে। DJANGO, জ্যাঙ্গো আনচেইনড। মানে তাহলে তুমি কনসেপ্টটা বুঝবে আর কি, যে এই মুভিগুলো যদি দেখো, হেল্প, তারপরে এই সিনার্স, তো দে উইল গিভ ইউ আ ডিফারেন্ট কনটেক্সট। মানে সুপারন্যাচারাল কনটেক্সটটা তো তোমার ইয়েতে আছে, সিনার্সে আছে। দেয়ার আর হান্ড্রেডস অফ মুভিজ লাইক দিস অ্যান্ড হান্ড্রেডস অফ নভেলস লাইক দিস, অ্যান্ড Beloved is one of the best among this. জানোই যে টনি মরিসন হ্যাড গট দ্য নোবেল প্রাইজ। এনিওয়ে, তো এই ন্যারেটিভের স্লেভারির মধ্যে শুধু যে স্লেভারির ব্যাপারই রয়েছে, রেসিজমের ব্যাপারে রয়েছে তা নয়, ফোকলোর, মিথ, সুপারন্যাচারাল এলিমেন্ট, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস কী কী আছে, কালচারাল ইস্যুস, সব কিছুই মানে আছে এটার মধ্যে আর কি। These elements create a narrative that blends historical realism with spiritual symbolism, reflecting the importance of African American oral traditions and beliefs. তো এই ন্যারেটিভটার মধ্যে যেমন হিস্টোরিক্যাল রিয়েলিজম আছে, তেমনি স্পিরিচুয়াল সিম্বলিজমও আছে, যেটা আফ্রিকান আমেরিকান যে ওরাল ট্র্যাডিশনস আর বিলিফসগুলো আছে সেগুলোকে রিইটারেট করে, সেগুলোকে আবার নতুন করে আমাদের সামনে আনে। মানে দ্য ওল্ড ওয়েজ অফ টেলিং দ্য স্টোরিজ ওয়ার অলওয়েজ ওরাল। মানে আফ্রিকায় যে ধরনের কালচারটা ছিল, বা ইন্ডিয়াতেও ছিল,
we were not really writing the stories down, we were passing them down generations after generations by the word of mouth. আর ওটা চেঞ্জ হতে থাকতো, বড় হতে থাকতো, যেভাবে মহাভারতটা ফর্ম করেছে। প্রথমে যখন মহাভারতের যে প্রোটো ন্যারেটিভটা, একদম প্রথম যে ন্যারেটিভটা, সেটাতে জাস্ট জয়া বলে একটা জিনিস ছিল, জয়া মানে ভিক্টরি। সেটার পর হলো ভারত, তারপরে হলো মহাভারত। মানে একটা জিনিসের পর একটা জিনিস, একটা জিনিসের পর একটা জিনিস অ্যাড হতে 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 এত বড় একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। আর তুমি জানো হয়তো যে এরকম অনেক লোকজন আছে আমাদের দেশে যাদের পুরো মহাভারত লাইন বাই লাইন মুখস্থ, গীতা লাইন বাই লাইন মুখস্থ, বেদ লাইন বাই লাইন মুখস্থ। তো এরা পারহ্যাপস ওয়ার দ্য লাস্ট পিপল হু মেমোরাইজ দ্য এন্টায়ার থিং অ্যান্ড দে পাস ইট ডাউন টু জেনারেশন আফটার জেনারেশন। তো এই ধরনের মানে জিনিসটা মানে স্যার হচ্ছে সবটা, আই মিন লার্নিং, মানে সবটা লাইক ফ্রম দ্য স্টার্টিং টু দ্য এন্ড অনেক বড় তো, yes আর অনেক ইভেন্ট। yes there are people who have memorized the Wow. entire epic of Mahabharata, because earlier also the entire epics used to be memorized by the storytellers. There is a particular name for that. এই মুহূর্তে আমার মাথায় আসছে না বাংলায় ওদেরকে কি বলে বা হিন্দিতে কি বলে, কিন্তু গ্রিক কালচারে এদেরকে বলা হতো র্যাপসড, RHAPSODE, র্যাপসড। র্যাপসডদের এরকম সব এপিকগুলো সব মুখস্থ থাকতো, পুরো এপিক 3-4 দিন ধরে, 14 দিন ধরে তারা বলতে থাকতো, সামটাইমস নন স্টপ। যাই হোক, তো সেটা ডিফারেন্ট থিং, বাট দিস টেল ইজ আ টেল অফ জেনারেশন, দিস টেল ইজ আ টেল অফ স্টোরিজ হ্যান্ডেড ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। তাই জন্য ওরাল ট্র্যাডিশনসের সাথে এটার একটা যোগাযোগ আছে আর কি। The most obvious supernatural element in the novel is the ghost haunting the house at 124 Bluestone Road. The novel begins with the description of the haunted house. 124 was spiteful, full of a baby's venom. এটা আগে আমরা দেখেছি। The ghost represents the spirit of Seth's dead child and symbolizes the unresolved trauma of the past. So supernatural বলে অ্যাকচুয়ালি কোনো জিনিস হয় না। অ্যাকচুয়ালি যেটাকে আমরা ঘোস্ট বলে মনে করি, যেটাকে আমরা স্পিরিট বলে মনে করি, আত্মা, প্রেতাত্মা এসব বলে মনে করি, সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আমাদের নিজেদের কোনো গিল্ট, আমাদের পাস্টের কোনো একটা ইনসিডেন্ট যেটাকে আমরা ভুলে যেতে চাই, কিন্তু সেটা আমাদের মাথায় বারবার চলে আসে, কাইন্ড অফ আ হন্টিং। মানে হন্টিং কথাটা এখন মানে হয়ে গেছে ভুতুরে, বাট হন্টিং ইটসেলফ ডাজ নট মিন সামথিং দ্যাট ইজ like bhuture. Haunted means something that is being visited again and again by something. এটাকে মানে হন্টিং বলা যেতে পারে আর কি। তো বেসিক্যালি মানুষের মাথায় যদি কোনো ট্রমা থেকে যায় যেটা আনরিজলভড থাকে, তাহলেই এইসব এই ভূত প্রেত এসবের মানে পার্সপেক্টিভসগুলো আসতে থাকে, এইসবের ব্যাপারগুলো আসতে থাকে আর কি। The haunting is not merely a frightening phenomenon, it reflects the emotional and historical wounds that continue to affect the characters. মানে বেসিক্যালি কি হয়, ভূত মানে হচ্ছে যে মরে গেছে। স্যার হুম জাস্ট একবার আটকাচ্ছি, হুম আগের যে লাইনটা স্যার যেখানে বললেন যে 124 ওয়াজ স্পাইটফুল, ফুল অফ বেবিজ ভেনাম, এখানে কি বেবিজের ব্লাডটাকে কি ভেনামের সাথে কম্পেয়ার করা হচ্ছে বাই এনি চান্স? বিকজ ভেনাম তো সাপের যে বিষটা সেটাকে বলে। হ্যাঁ, মানে এখানে এই যে ঘোস্টটা, এই যে বেবির যে ঘোস্টটা, এটা হচ্ছে খুব ম্যালিগনেন্ট একটা স্পিরিট। মানে যারা ভূতটুতে বিশ্বাস করে তারা এরকম ভাবে যে ভূত দু রকমের হয়, ভালো ভূত খারাপ ভূত, যেমন মানুষ হয় ভালো মানুষ খারাপ মানুষ। হ্যাঁ হ্যাঁ, তো কিছু মানুষ হয় যারা মুখের থেকে সবসময় বিষ বার করতে থাকে, অন্যদের নামে খারাপ কথা বলে, গালাগাল মন্দ করে, অন্যদের খারাপ চায়। হ্যাঁ, তো দেখবে এরকম মানুষ আছে যারা এমনি মানে তোমাকে হয়তো চেনেও না কিন্তু তোমার ব্যাপারে খারাপ কথা বলছে। তো মানে এই ঘোস্টটাও ইনস্টেড অফ বিং আ গুড ঘোস্ট, ইনস্টেড অফ বিং আ amicable ghost like Casper, this ghost is venomous.
মানে লোকজনকে আঘাত করে, লোকজনকে ভয় দেখায়, বিরক্ত করে, তাই জন্য এখানে বলছে ভেনাম। আর ভেনামটা হচ্ছে মানে ধরো আমাদের যে সুস্বাদু খাবারগুলো যেগুলোকে আমরা খেতে খুব ভালোবাসি, সেগুলো যদি পচে যায় এবং সেটাকে যদি আমরা তাও খাই, তাহলে সেটাই আমাদের বিষের মতন প্রতিক্রিয়া করবে। সো হোয়াট ওয়াজ ওয়ান্স আ গুড থিং, আ বেবি, since it has rotted, since it is rotten, since it has rot, it has become venomous. It's a subtle thing that you need to now understand যে ভালোবাসা যেটা থাকে সেই ভালোবাসাটার উচিত পরিণয় না হলে বা সেটা আনরিকুইটেড থেকে গেলে সেটা হেট্রেডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। সো বেবি স্যার ওই যে মানে স্যার ওই হচ্ছে যে ফার্স্টের ফিল্মটা যেটা ছিল স্যার, ওটার নাম হচ্ছে আপনার ভুল ভুলাইয়া। সেখানে যখন ওই আই এম ফরগেটিং দ্য নেম অফ দ্য ক্যারেক্টার, আমি অ্যাক্ট্রেসের নাম নিয়ে বলছি, ওই যখন ওই মানে হচ্ছে যে রাজার সামনে নাচ করতে গিয়ে যখন কিছু ভুল করেছিল বলে ওর যে মেল যে লাভিং ডান্সারটাকে যে মানে ছুরি দিয়ে গলা কেটে দিল, এবার তারপর যেটা যে ও বি লাইক 100 ইয়ার্স ধরে ওই বাড়িতে পড়েই আছে ওকে মারবে বলে, সো দ্যাট লাভ হ্যাড অ্যাকচুয়ালি বিকাম ইনটু হেট্রেড, আই মিন টার্নড ইনটু হেট্রেড। তো আপনি কি ওটাই ওটাই চেষ্টা করি? আচ্ছা ইটস ভেরি কারেক্ট, যে এটাই হয়েছে ব্যাপারটা। মানে লাভটা যদি সুখের দিকে না যায়, সুখ না পায় বা না দিতে পারে, তখন ওই লাভটাই কিন্তু পয়জন হয়ে যায়, পয়জন তৈরি হয় ওটার থেকে। The same is happening with the baby. Baby is supposed to love the mother. The mother is supposed to love the baby. But this baby, since she had been murdered, since the love has turned into hatred, her presence is venomous. Her presence is poisonous. যদিও venomous আর poisonous এর মধ্যে তফাৎ আছে। পয়জনাস হচ্ছে যে কোনো একটা জন্তু বা কোনো একটা জিনিসের মধ্যে যদি বিষ থাকে, ওটাকে তুমি খাও তাহলে ওটা পয়জনাস। আর যদি কোনো জন্তু বা কোনো একটা জিনিসের মধ্যে ইচ্ছাকৃতভাবে সে ওই পয়জনটাকে তোমার গায়ে দিয়ে দিচ্ছে, তখন সেটা হচ্ছে ভেনামাস। তো সাম স্নেকস আর ভেনামাস, some snakes are venomous, some spiders are venomous, but as far as I know, no snake is poisonous, but there could be some spiders which could be poisonous, মানে ওগুলোকে খেলে মানুষ মারা যাবে। frogs are very poisonous, মানে স্পাইডারস কে খায় স্যার? ওই জঙ্গলে যারা থাকে, অ্যামাজনের জঙ্গলে টঙ্গলে, তারা স্পাইডার্স খায়, ট্যারান্টুলাটাকে খায়। বা থাইল্যান্ড, চায়না, এসব জায়গাতেও কিন্তু স্পাইডার এসব স্পাইডার, স্করপিয়ন এসব খায় লোকে। তো তুমি মানে ইউটিউবে বা ইনস্টাগ্রামে, ফেসবুকে মাঝে মধ্যে দেখায় আর কি। যাই হোক, সো তো আমি যেটা বলছিলাম যে বেবিটা কি, বেবিটা হচ্ছে পাস্টের একটা জিনিস। সে পাস্টটা যখন আমাদের প্রেজেন্টটাকে হন্ট করে, প্রেজেন্টটাকে ইনফ্লুয়েন্স করে, প্রেজেন্টটাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে, তখনই ওটা হয়ে যায় ঘোস্ট। মানে ধরো আমরা পাস্টে কিছু একটা খারাপ কাজ করেছি, কাউকে মেরেছি বা চুরি করেছি বা কিছু একটা করেছি, তো হঠাৎ করে দেখলাম যে ওই লোকটার মতন কাউকে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের মনের মধ্যে একটা ভয় হয়। দ্যাট ইজ দ্য ঘোস্ট। ঘোস্ট ইজ নট অ্যাকচুয়ালি আ রিয়েল থিং. It's just our unresolved trauma. It's something that is hidden in our past. তাছাড়া কিছুই নয় আর কি। মানে স্যার ওই মানে হয় না অনেক সময় আমরা যদি কোনো জেনে বুঝে যদি কোনো ভুল করি, মানে আয়নার সামনে দাঁড়ালে আমাদের ওই আমাদেরই মতন দেখতে ইনার ভয়েস লাইক ও চায় যে ইউ হ্যাভ ডান ইট রং, নাও অ্যাকসেপ্ট ইট। যেরকম ওই হ্যারি পটারে যখন ড্রেকো আলটিমেটলি ডাম্বলডোরকে মেরে দিয়ে বাথরুমে গিয়ে কাঁদছিল, তো মানে হি নিউ হি ডিড রং, বাট কিছু করার নেই বিকজ হি ওয়াজ দ্য চোজেন ওয়ান। মানে ওকে যেহেতু হি ওয়াজ অর্ডার্ড, না হলে মানে ওরও প্রাণ যাবে আর ওর তার সঙ্গে বাবা মারও প্রাণ যাবে। তো কাইন্ড অফ একটা প্রেশারাইজ হয়ে হি ডিড, বাট অ্যাকচুয়ালি হি ডিড নট, দো স্নেপ ডিড। বাট ওই যে ট্রমাটা যে ব্যাপারটা, তো সেটাই কি মানে ওটাই কি মেন এসেন্স বলতে চাইছেন? Yes, that is the ghost. That is the idea of the ghost.
আমাদের ব্রেনে ওটাই কাজ করে আর কি. Folklore also appears in the novel through stories and memories shared by the characters. For example, the characters remember supernatural legends and ghostly figures from their past. Paul D refers to one such story when he recalls that headless bride back behind Sweet Home used to roam them woods. This reference illustrates how folklore becomes part of the character's cultural imagination. তো এই ফোকলোর মানে দন্তকথা যেগুলো আর কি, ফেয়ারি টেলস বা যে প্রচলিত যে লেজেন্ডস, আমাদের কলকাতাতেও এরকম আরবান লেজেন্ডস আছে, স্কন্দকাটা ঘুরে বেড়াচ্ছে বা স্টোন ম্যানের যে লেজেন্ডটা, তো এরকম ধরনের জিনিসগুলো মানে ফ্রম পার্সন টু পার্সন ইয়ে হচ্ছে. আর বিলাভেডের মধ্যে এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ওই মুন্ডুকাটা মহিলাটা যে নাকি ঘুরে বেড়ায় চারিদিকে উডসের মধ্যে ঘুরে বেড়ায়. তবে এটা একটা প্লয়, এটা একটা ডিসকোর্স বা এটা একটা ট্রিক. কাদের ট্রিক? না ওই হোয়াইট ম্যানদেরই ট্রিক, যে এটা বলে রেখেছে যে যদি তোমরা উডসে যাও তাহলে তোমাদেরকে ওই মুন্ডুকাটা মহিলাটা ধরবে আর মেরে ফেলবে. তা সেই ভয়েতে তারা পালাচ্ছে না. বা আমাদের বাচ্চা যখন আমরা থাকি তখন আমাদেরকে ভয় দেখানো হয় যে অন্ধকারে গেলে ভূতে ধরবে বা ওদিকে গেলে ভূত আছে তারা ধরবে, সো দ্যাট উই ডু নট গেট আওয়ারসেলভস ইনটু ট্রাবল. সো দ্যাট ইজ দ্য রিজন অ্যাজ টু ওয়াই দ্য ফোকলোরস আর দেয়ার, যাতে আমরা আমাদের লিমিটসগুলোকে ট্রান্সগ্রেস না করি আর কি. মরিসন অলসো স্যার আমাদের ওই হচ্ছে যে সাইকোলজি নিয়ে হচ্ছে যে ব্রিটিশার্সরা হচ্ছে যে খেলছিল, মানে হয় না যে যে ভাষায় যে লোক বলে তাকে সেই ভাষায় বলতে হয়. Exactly, yes. So Morrison also incorporates mythic imagery into the narrative. During Seth's escape from slavery, she compares the unborn child in a room to an animal. The little antelope rammed her with horns and pawed the ground of her womb. This animal imagery creates a mythic dimension, suggesting the primal force of life struggling to survive. তো আমেরিকান যে মিথসগুলো আছে সেগুলো ব্রিটিশ বা বিবলিক্যাল মিথগুলোর থেকে অনেকটাই আলাদা. বার্থস ইন আফ্রিকা অর বার্থস ইন আ ওয়াইল্ড ল্যান্ড উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য বার্থস ইন আ সিভিলাইজড প্লেস. তো এই যে যখন বেবি সেথ পালাচ্ছিল, যখন প্রেগনেন্ট ছিল, তো ওর মনে হচ্ছিল যে পেটে কোনো বাচ্চা নেই, ওটা বাচ্চার জায়গায় একটা ইয়ে রয়েছে, একটা অ্যান্টিলপ রয়েছে, একটা হিরণ রয়েছে. তো ওই হরিণটা বেরোতে চাইছে আর তাই জন্য ওর পেটে বারবার আঘাত করছে আর কি. তো এই আঘাত বা এই যে অ্যানিম্যাল ইমেজারিটা, এটা বলতে চাওয়া হচ্ছে বা বিলাভেডে বলতে চাওয়া হয়েছে, মরিসন বলতে চাইছে যে এটা একটা মানে অরিজিনাল মিথ, এটা একটা প্রাইমাল মিথ of survival. When we want to survive, we have created these myths to tell us that who will survive, how we will survive এরকম. Another important symbolic element is the supernatural atmosphere surrounding the house itself. The house behaves almost like a living creature, trembling and reacting to emotional tension. This personification reinforces the idea that the past cannot be easily forgotten. তো হাউসটাতেও একটা মানে একটা সুপারন্যাচারাল ব্যাপার ছিল, মানে ওটার আশেপাশে কেউ যেত না, ওটাতে কেউ আসতে চাইতো না, ওটা বিক্রি হতো না, কারণ লোকে মনে করতো যে হাউস ইটসেলফ ইজ হন্টেড. ওটা মাঝে মধ্যে কেঁপে উঠতো, মাঝে মধ্যে চড়মড় করে আওয়াজ উঠতো. মানে ইফ ইউ গো টু দ্য maybe even if you go to places like Darjeeling or old places in Kolkata, যেগুলো উডেন হাউসেস বা ফ্লোরগুলো উডেন আছে না, ওইখানে তুমি যদি হাঁটো তাহলে কচড় মচড় করে আওয়াজ হবে. আর অন্য কেউ যদি হাঁটে তাহলে সেরকম আওয়াজ হবে. তো মনে হবে যে যেন ভূত হাঁটছে বা কে হাঁটছে রে বাবা. এটা অদ্ভুত একটা মানে ইয়ে সৃষ্টি হয়, একটা কী বলবো, একটা অ্যাটমসফিয়ার অফ হরর অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ সুপার ন্যাচারাল ইম্যাজিনেশন তৈরি হয়ে যায় যে এই বুঝি ভূত এলো, এই বুঝি ভূত এলো, এরকম আর কি. তারপরে হাওয়া ঢোকে ঘরের মধ্যে কোনো একটা ফাঁক দিয়ে, যা হু করে আওয়াজ হচ্ছে, তো সেরকম আওয়াজটা এই
মানে হাউসেসগুলোতেও হতো বা এই হাউসটাই হতো, তো লোকে ভাবতো যে এখানে কোনো ভূত আছে বা কিছু আর কি। These supernatural and mythological elements also connect the novel to African American oral traditions, where stories of spirits, ancestors, and magical events are often used to express cultural memory. তো আমি আগেই এটা বললাম বা আগেই আমরা আলোচনা করেছিলাম যে আফ্রিকান যে ওরাল ন্যারেটিভস বা মিথসগুলো আছে সেগুলোকে এখানে ব্যবহার করা হচ্ছে। প্লাস we know that America is built on the earlier civilization of the native Indian people. আর এই নেটিভ ইন্ডিয়ান পিপলরা অনেক পুরনো লোকজন ওখানকার, যাদেরকে মেরে মেরে সব শেষ করে দেওয়া হয়েছে। তো ওদেরও কিন্তু অনেক গল্প, অনেক থিওরিজ, অনেক রকমের মিথস অ্যান্ড লেজেন্ডস ছিল, যেটা ওই স্লেভারি মিথস অ্যান্ড লেজেন্ডসের সাথে মিশে গেছে বা অ্যাডাপ্টেড হয়েছে। মানে আফ্রিকার মিথস অ্যান্ড লেজেন্ডস এখানকার মিথস অ্যান্ড লেজেন্ডস মানে আমেরিকার মিথস অ্যান্ড লেজেন্ডসের সাথে মিলেমিশে গিয়ে একটা নতুন ধরনের সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার, সুপার ন্যাচারাল ক্রিয়েচার্সের ব্যাপারে একটা ইম্যাজিনেটিভ ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, যেটা এই বিলাভেড বলে নভেলটাতেও রয়েছে আর কি। ইন কনক্লুশন, Morrison's use of myth, folklore, and supernatural imagery enriches the narrative of Beloved. These elements allow the novel to represent the haunting legacy of slavery and emphasize the importance of remembering and confronting the past. তো এই এটা এই থিমটার মানেটা কি? এই থিমটার মানে এটা যে কিভাবে আমরা পাস্টকে কনফ্রন্ট করব, সেইটা আমরা কিভাবে পাস্ট থেকে শিখতে পারি সেইটা, বা আমরা কিভাবে পাস্ট থেকে নিজেদেরকে ইমিউন করতে পারি সেইটা। এখানে একটা ভালো কথা ইউজ করা হয়েছিল, মানে ভালো কথা বলতে এটা নিওলজিজম বলা যেতে পারে। নিওলজিজম মিনস কয়েনিং অফ নিউ টার্মস, কয়েনিং অফ নিউ ওয়ার্ডস ইজ কল্ড নিওলজিজম। তো নিওলজিজমটা কি? রিমেমরি, রিমেমরি। কিন্তু এটা যদিও মানে সুপারন্যাচারাল ইয়েতে সেরকমভাবে আসেনি, কিন্তু দিস ইজ আ ওয়ার্ড দ্যাট আই লার্নড ফ্রম দিস পার্টিকুলার নভেল। রিমেমরি মানে কাইন্ড অফ আ ইম্যাজিনেটিভ মেমরি, যেটা আগে হয়ও নি কিন্তু সেটা তুমি ভাবছো যে এটা হয়েছে। এটাকে নিয়ে অনেক থিওরি, অনেক কিছুই আছে, বা ঘোস্টও তাই। মানে অ্যাকচুয়ালি কিছুই নেই। ধরো একটা হাওয়াতে, এখন হাওয়া দিচ্ছে, এখন যদি সামনে একটা কাঠের ওপরে বা গাছের ডালে একটা সাদা কাপড় জোরে জোরে দোলে, তাহলে আমার মনে হবে ওটা ঘোস্ট। বাট ওটা আমার মনে থেকে যাবে যে ও হ্যাঁ, আমি জানলার বাইরে ঘোস্ট দেখেছিলাম। বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি মেমরি, দ্যাট ইজ ইম্যাজিনেশন। ঠিক আছে? তো এরকমই ব্যাপারটা এখানেও আছে আর কি। Okay, that's all for today. If you have any questions, tell me. Otherwise, we will meet tomorrow. ঠিক আছে? বলো। নো স্যার, জাস্ট একটা মানে বললেন যেটা, মানে ওটা কি আপনি স্যার ওই ডেজাভুর সাথে কম্পেয়ার করলেন? মানে এক্ষুনি বললেন না Kind যে of. একটা জিনিস যেটা ভাবছো যে আগে হ্যাঁ। হয়েছে, হয়নি। হ্যাঁ হ্যাঁ, বলা যেতে পারে যে ডেজাভু ক্যান বি আ ওয়ে অফ এক্সপ্লেনিং দিস ফেনোমেনন, যে আমি আগেই জেনেছি এটা হয়েছে, কারণ এটা ফলস মেমোরি একটা থাকে আর কি।